হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই বেশ ভালো আছো। আমি ফাতেমাতুজ জোহরা ইভা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি 8-এ। আজ আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মানব শারীরতত্ত্ব বর্জ্য ও নিষ্কাশন অধ্যায়টির সর্বশেষ অংশটি অর্থাৎ হরমোনাল ক্রিয়া অংশটি বিস্তারিত পড়ব। বন্ধুরা, গত 6টি ক্লাস ধরেই আমরা সেই একই রেচনতন্ত্র, বৃক্ক, মূত্র এসব পড়ে আসছি, তাই না? গত এপিসোডেও আমরা বৃক্ক বিকল, ডায়ালাইসিস প্রতিস্থাপন ইত্যাদি পড়লাম। মজার ব্যাপার কি জানো? আজ এই এপিসোডেই আমাদের এই অধ্যায়টি শেষ হতে যাচ্ছে। তাহলে সর্বশেষ যে টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হলো হরমোনাল ক্রিয়া। তাহলে চলো হরমোনাল ক্রিয়া কি বা কিভাবে কাজ করে তা জেনে নেই। বন্ধুরা, মূলত মানবদেহে মূত্রের ঘনত্ব, রক্তে সোডিয়ামের মাত্রা ও রক্তে পিএইচ নিয়ন্ত্রণে মূল কার্যকর উপাদান হিসেবে হরমোন কিভাবে জটিল ও সুশৃঙ্খলভাবে কাজ করে, চলো সেটাই আজকে আমরা জেনে নেই। তোমরা কি জানো সর্বপ্রথম কে প্রাণীদেহের অন্তঃস্থ পরিবেশের ভারসাম্য রক্ষার কৌশলের উল্লেখ করেন? হ্যাঁ বন্ধুরা, 19বিংশ শতাব্দীতে ফরাসি শারীরবিজ্ঞানী ক্লড বার্নার্ড সর্বপ্রথম প্রাণীদেহের অন্তঃস্থ পরিবেশের ভারসাম্য রক্ষার কৌশলের উল্লেখ করেন। পরবর্তীতে আধুনিক বিজ্ঞানের আলোকে হরমোন কিভাবে এক্ষেত্রে কাজ করছে তা উদ্ভাবন করা হয়। তাহলে চলো আমরা প্রথমেই দেখে নেব যে হরমোন কিভাবে আমাদের মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করে থাকে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা খাবারের সঙ্গে পানি গ্রহণ করি এবং ঘাম, মলমূত্র ত্যাগ ইত্যাদির মাধ্যমে পানি ত্যাগ করি। আর এর মাধ্যমে আমাদের দেহ রক্তে যে বিভিন্ন প্রকার দ্রব্য থাকে এর স্থিতাবস্থা নিয়ন্ত্রণ করে। আর অ্যান্টিডাইউরেটিক হরমোন এই প্রক্রিয়ায় সুনির্দিষ্টভাবে প্রভাব ফেলে। বন্ধুরা, মূত্রের ঘনত্ব কম বেশি হতে পারে আর পরিমাণেও হেরফের হতে পারে। মূত্রের ঘনত্ব ও পরিমাণের সাথে সম্পর্কযুক্ত দুটি টার্ম হচ্ছে ডাইইউরেসিস আর অ্যান্টিডাইইউরেসিস। তাহলে বন্ধুরা, চলো এই দুটি টার্ম কাকে বলে তা আমরা জেনে নেই। বন্ধুরা, খেয়াল করো, কম ঘনমূত্র যদি বেশি উৎপাদিত হয় তবে সেই প্রক্রিয়াকে ডাইইউরেসিস বলে। অর্থাৎ এই ডাইইউরেসিস প্রক্রিয়ায় অনেক বেশি পরিমাণে মূত্র উৎপাদিত হয় আর এই মূত্রের ঘনত্ব হয় কম। আবার এর বিপরীত প্রক্রিয়া অর্থাৎ বেশি ঘনমূত্র অল্প পরিমাণে উৎপাদিত হওয়ার প্রক্রিয়াকে অ্যান্টিডাইইউরেসিস প্রক্রিয়া বলে। অর্থাৎ এই বিপরীত অ্যান্টিডাইইউরেসিস প্রক্রিয়ায় মূত্র উৎপাদিত হয় অল্প পরিমাণে আর এই মূত্রের ঘনত্ব হয় বেশি। আচ্ছা, আমরা সবাই তো গত ক্লাসে এডিএইচ সম্পর্কে জেনেছি, তাই না? তো এটি কিন্তু একটি পেপটাইড হরমোন এবং কার্যগতভাবে অ্যান্টিডাইউরেটিক। তোমরা কি বলতে পারো এটি কি করে? মূলত এটি বেশি ঘনমূত্র উৎপন্নে ভূমিকা পালন করে। কিন্তু কিভাবে করে চলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, মূলত রক্তে যখন পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে যায় তখন মস্তিষ্কের হাইপোথ্যালামাসের অসমোরিসেপ্টর কোষগুলো উত্তেজিত হয় এবং এডিএইচ উৎপন্ন করে। এরপর নিউরনের অ্যাকশন বেয়ে এডিএইচ পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে প্রবেশ করে এবং রক্তস্রোতে ক্ষরিত হয়, যা বৃক্কসহ দেহের সব অংশে বাহিত হয়। তারপরে বৃক্কে নেফ্রনগুলোর সংগ্রাহী নালীর কোষ ঝিল্লির গ্রাহক অণু এডিএইচ গ্রহণ করে, ফলে ঝিল্লি সহজেই পানি ভেদ করতে পারে। তখন গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে পানি অভিস্রবণ প্রক্রিয়ায় বৃক্কের সংগ্রাহী নালীতে পুনঃশোষিত হয়, ফলে তরল বেশ ঘন হয়ে যায় আর অল্প সময়ে বেশি ঘনমূত্র উৎপন্ন হয়। আর এই সম্পূর্ণ পদ্ধতিটাকেই আমরা অ্যান্টিডাইইউরেসিস প্রক্রিয়া বলে থাকি। বন্ধুরা, এবার তাহলে চলো আমরা ডাইইউরেসিস প্রক্রিয়া সম্পর্কে জেনে নেই। রক্তে যখন পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখন হাইপোথ্যালামাসের অসমোরিসেপ্টর কোষগুলো তেমন উত্তেজিত হয় না এবং অতি অল্প পরিমাণে এডিএইচ ক্ষরিত হয়। আর যখন সংগ্রাহী নালীর কোষগুলো প্রায় পানি অভেদ্য হয়ে যায়
ফলে গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে পানি পুনঃশোষণ বন্ধ থাকে। এর ফলে কি হয়? এর ফলে সংগ্রাহী নালীতে তখন ফিল্ট্রেট অনেক তরল হয়ে যায় এবং বেশি পরিমাণে অতি তরল মূত্র উৎপন্ন হয়। দেহে পানির সমতা ফিরে না আসা পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকে। অর্থাৎ রক্তে পানির পরিমাণের উপর এডিএইচ এর ক্ষরণ নির্ভর করে এবং এডিএইচ এর ক্ষরণের উপর মূত্রের ঘনত্ব এবং পরিমাণ নির্ভর করে। তাহলে বন্ধুরা, এ থেকে আমরা বুঝতে পারলাম যে মূত্রের ঘনত্বের উপর হরমোনের প্রভাব রয়েছে। এছাড়া রেনাল ক্যাপসুলে পরিস্রাবণ প্রক্রিয়া কিন্তু সবসময় অব্যাহত থাকে। এই পানির অভাবে রক্তরসের গাঢ়তা বাড়লে কিংবা পরিমাণ কমে গেলে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে ক্ষরিত অ্যালডোস্টেরন হরমোন মূত্রে সোডিয়াম আয়নের রেচন কমিয়ে পরোক্ষভাবে রেচনও হ্রাস করে। অর্থাৎ অ্যাড্রেনাল কর্টেক্স অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ করে। এর ফলে মূত্রে সোডিয়াম আয়নের রেচন হ্রাস পায়, যা কিনা পরোক্ষভাবে পানির রেচন হ্রাস করে। বন্ধুরা, আশা করছি এই পর্যন্ত তোমরা সবটাই বুঝতে পেরেছো। আর তখন সংগ্রাহী নালীর কোষগুলো প্রায় পানি অভেদ্য হয়ে যায়, ফলে গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে পানি পুনঃশোষণ বন্ধ থাকে। এর ফলে কি হয়? এর ফলে সংগ্রাহী নালীতে তখন ফিল্ট্রেট অনেক তরল হয়ে যায় এবং বেশি পরিমাণে অতি তরল মূত্র উৎপন্ন হয়। দেহে পানির সমতা ফিরে না আসা পর্যন্ত এই অবস্থা কিন্তু অব্যাহত থাকে। অর্থাৎ রক্তে পানির পরিমাণের উপর এডিএইচ এর ক্ষরণ নির্ভর করে এবং এডিএইচ এর ক্ষরণের উপর মূত্রের ঘনত্ব এবং পরিমাণ নির্ভর করে। তাহলে বন্ধুরা, এ থেকে আমরা বুঝতে পারলাম যে মূত্রের ঘনত্বের উপর হরমোনের প্রভাব রয়েছে। এছাড়া রেনাল ক্যাপসুলে পরিস্রাবণ প্রক্রিয়া কিন্তু সব সময় অব্যাহত থাকে। এই পানির অভাবে রক্তরসের গাঢ়তা বাড়লে কিংবা পরিমাণ কমে গেলে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে ক্ষরিত অ্যালডোস্টেরন হরমোন মূত্রে সোডিয়াম আয়নের রেচন কমিয়ে পরোক্ষভাবে পানির রেচনও হ্রাস করে। অর্থাৎ অ্যাড্রেনাল কর্টেক্স অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ করে। এর ফলে মূত্রে সোডিয়াম আয়নের রেচন হ্রাস পায়, যা কিনা পরোক্ষভাবে পানির রেচন হ্রাস করে। বন্ধুরা, আশা করছি তোমরা এই পর্যন্ত সবটা বুঝতে পেরেছো। তাহলে এই তো গেল রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ। এখন সর্বশেষে আমরা দেখব রক্তের পিএইচ নিয়ন্ত্রণ। তোমরা কি জানো পিএইচ কি? পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়ন ঘনত্বের পরিমাপক। নিরপেক্ষ পিএইচ হচ্ছে 7.0, অ্যাসিড পিএইচ 7 এর নিচে আর ক্ষারীয় পিএইচ 7 এর উপরে। মজার ব্যাপার হচ্ছে কিছু রাসায়নিক পদার্থ দ্রবণে পিএইচ এর পরিবর্তনকে প্রতিহত করতে সক্ষম, যাদেরকে বাফার বলে। বন্ধুরা, তোমরা কি জানো আমাদের রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ কত? এটি হচ্ছে 7.4। এই মাত্রা যথাসম্ভব বজায় না রাখলে মারাত্মক সমস্যা হতে পারে। সাধারণত দেহে ক্ষারের চেয়ে অ্যাসিড বেশি উৎপন্ন হয়, তাই অ্যাসিডিটি কমানো জরুরি। অ্যাসিডিটি বেড়ে যাওয়ার একটি কারণ হচ্ছে কোষীয় শ্বসনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, যা পানিতে দ্রবীভূত হয়ে H2CO3 মানে কার্বনিক অ্যাসিড নামে একটি দুর্বল অ্যাসিডে পরিণত হয়। তারপর এটি ভেঙে H+ ও HCO3 উৎপন্ন হয়। ফলে কি হয় জানো? ফলে দেহে H+ এর ঘনত্ব বেড়ে যায়। তো বন্ধুরা, আমাদের দেহে যখন H+ এর ঘনত্ব বেড়ে যায় তখন কি হয়? তখন HCO3 একটি বাফার দ্রব্য হওয়ায় এটি অতিরিক্ত H+ এর সাথে যুক্ত হয়ে সহজেই H2CO3 তৈরি করে, যা ভেঙে গিয়ে আবার কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে। অর্থাৎ তখন আমাদের রক্তে কার্বন ডাই অক্সাইড এর ঘনত্ব বেড়ে যায়, ফলে আমাদের শ্বাস প্রশ্বাসের হারও বেড়ে যায়। আর এই দ্রুত শ্বাস প্রশ্বাসের সাথেই আমরা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দেহের বাইরে বের করে দেই। ফলে রক্তের অ্যাসিডিক মাত্রা কমে যায় এবং পিএইচ স্থির থাকে। এছাড়া রক্তে HCO3 ও ফসফেট বাফার অতিরিক্ত হাইড্রোজেন আয়ন প্রতিরোধে সাহায্য করে, ফলে রক্তের পিএইচ কমে না। আশা করি বুঝতে পেরেছো। তো প্লাজমার স্বাভাবিক পিএইচে যেন পরিবর্তন না ঘটে সে উদ্দেশ্যে নেফ্রনের নিকটবর্তী ও দূরবর্তী প্যাঁচানো নালিকা এবং সংগ্রাহী নালী দুভাবে কাজ করে। যেমন
রক্ত যখন অতি অ্যাসিডিক হতে শুরু করে তখন দূরবর্তী নালিকা ও সংগ্রাহী নালীর কোষগুলোর সাহায্যে রক্ত থেকে H+ সক্রিয় পরিবহনের মাধ্যমে নালিকাতে পরিবাহিত হয়। কার্বন ডাই অক্সাইড যদি H+ এর উৎস হয় তাহলে HCO3 ও উৎপন্ন হয়ে ব্যাপন প্রক্রিয়ায় রক্তে ফেরত যাবে। পিএইচ বেড়ে গেলে বিপরীত ঘটনা ঘটবে। এসব পরিবর্তনের কারণে মূত্রের পিএইচ 4.5 থেকে 8.5 পর্যন্ত হতে পারে। পিএইচ কমে গেলেও বৃক্ককোষে অ্যামোনিয়াম বেস আয়ন বা NH4+ সৃষ্টিতে উদ্দীপ্ত হয়। ফলে NH4+ অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে বৃক্কে বাহিত হয় এবং অ্যামোনিয়াম লবণ হিসেবে রেচিত হয়। আশা করি বুঝতে পেরেছো। আর এর সাথে সাথেই আমাদের এই অধ্যায়টি শেষ হলো। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও দেখা হবে অন্য কোনো অধ্যায় নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গোজি 8 এর সাথেই থেকো। চলো বন্ধুরা, এবারে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। ডাইইউরেসিস, যে প্রক্রিয়ায় কম ঘনমূত্র অনেক বেশি পরিমাণে উৎপাদিত হয় তাকে ডাইইউরেসিস বলে। অ্যান্টিডাইইউরেসিস, যে প্রক্রিয়ায় বেশি ঘনমূত্র অল্প পরিমাণে উৎপাদিত হয় তাকে অ্যান্টিডাইইউরেসিস বলে। বাফার, কিছু রাসায়নিক পদার্থ দ্রবণে পিএইচ এর পরিবর্তনকে প্রতিহত করতে সক্ষম, তাদেরকে বাফার বলে। পিএইচ, হাইড্রোজেন আয়ন ঘনত্বের পরিমাপককে পিএইচ বলে। নিরপেক্ষ পিএইচ = 7.0, অ্যাসিড পিএইচ = 7 এর নিচে আর ক্ষারীয় পিএইচ = 7 এর উপরে।